বলছি সেদিন কিছু দায়িত্ব নিয়ে আসছি। সেই দায়িত্বটা কি জানেন? আমরা পৃথিবীতে যেদিন ভূমিষ্ঠ হয়েছি সেদিন আমরা কাঁদতে চাই না, আমাদেরকে জোর করে কাঁদানো হয়েছে, এটা জানেন? আপনি কাঁদবেন না, আপনি যতক্ষণ পর্যন্ত কাঁদবেন না ততক্ষণ পর্যন্ত পিঠে আপনাকে চাকরানো হবে। এটা কি জানেন আপনারা? যদি না জানেন তাহলে আপনার পাশে যদি কোনো দাদি, নানি, আয়া, নার্স থাকে তাদের থেকে শুনবেন। আপনারা এখন অত দূরে যাওয়ার দরকার নাই, ইউটিউবে সার্চ দিবেন। বেবি হওয়ার সঙ্গে সঙ্গে তার পিঠে পা দুটোকে উপরে করে তাকে ঝুলাই থাকতে, যতক্ষণ পর্যন্ত তার মুখ দিয়ে আওয়াজ না বের হয়। তার মানে আপনি কি বুঝছেন? প্রথম দিনে আপনি পৃথিবীতে আসছেন, একটা দায়িত্ব নিয়ে আসছেন। সেই দায়িত্বটা কি জানেন? আপনার একটা দায়িত্ব শুধু ওই সময় কান্না করছেন এটা না, আপনি আওয়াজ করে সবাইকে জানিয়ে দিয়েছেন যে আপনি দুনিয়াতে আসেন। আপনি কান্না করে চিৎকার করে আপনি জানিয়ে দিয়েছেন যে আপনি দুনিয়াতে আসেন। আপনার আওয়াজ মা পাশের রুমে, মা যখন আপনার এই কান্নার আওয়াজ শুনছে তার মধ্যে তৃপ্তি আসছে। আমার কথাগুলো হয়তো আপনারা বুঝতেছেন না, হয়তো বুঝবেন। মা একটা দীর্ঘ নিঃশ্বাস চায় যে আমার বাচ্চাটা সুস্থ আছে। আপনার তো দায়িত্ব নিয়ে দুনিয়াতে আসছেন, তো দায়িত্বটাকে পালন করে যাবেন না? এখন এখানে পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে, ডাজন্ট ম্যাটার। ম্যাটার হলো, বিষয় হলো আপনি একজন মানুষ। তাহলে মানুষ হিসেবে আপনার কাছে দায়িত্ব আছে। এই দায়িত্ব নিয়ে দু চারটা কথা বলবো, যদি আপনারা আমার সাথে একটু সুযোগ দেন। এই দায়িত্বের শতভাগ পরিবর্তন আনে সেটা প্রত্যেকটা মানুষের জীবনে টাকা। টাকা আছে পকেটে, সম্মান আছে। টাকা নাই, সম্মান নাই। টাকা আছে, সালাম আছে। টাকা আছে, নমস্কার আছে। টাকা নাই, দেখেও দেখে না, চিনেও চিনে না, পরিচয় দিয়েও দেয় না। রাইট? তাহলে আপনার আমার জীবনে পরিবর্তন আনবার জন্য, দায়িত্ব পালনের জন্য একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো টাকা। বলুন তো, একটা মানুষ সম্মানিত হচ্ছে টাকা ছাড়া? আমার একটু দেখা আছে? আছে? নিজের বাচ্চার কাছেও মায়ের সম্মান নাই টাকা ছাড়া, বাবার সম্মান নাই টাকা ছাড়া। নাকি ভুল বললাম? তাহলে পৃথিবীতে আপনি ততটা সম্মানী যতটা আপনার অর্জন, যতটা আপনার সফলতা, যতটা আপনার প্রাপ্তি, যতটা অর্থনৈতিকভাবে আপনি স্বাবলম্বী। এখন আসেন, টাকা একটু আপনি দিতে হবে, একটা বৈধ, একটা অবৈধ। আপনি কোনটা চান? বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? বৈধ ইনকাম চান। বৈধ ইনকাম করলে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে কে কে রাজি আছি? সবাই। থ্যাংক ইউ। এখন আসেন, পরিশ্রমটা কোথায় করি? পরিশ্রমটা বাড়িতেও করতে পারি, চাকরিতেও করতে পারি, ব্যবসাতেও করতে পারি, মাঠেও করতে পারি। অর্থাৎ আমি একটা ব্যক্তি, আমি চুজ করবো কোন প্ল্যাটফর্মে আমি আমার পরিশ্রমটা করব। শেষের কাছ থেকে শুনতে চাই, আমার কথা কি শোনা যায়? তাহলে পরিশ্রম, তাহলে আমি প্রথমত কি বললাম? আমি জন্মগ্রহণ করেছি, পৃথিবীতে এসে আমার দায়িত্ব আছে। দুই, এই দায়িত্ববোধটা পালন করার জন্য আমাকে একটা সিদ্ধান্ত বা কাজ করতে হবে, বা আমার সম্মানের জন্য আমার একটা অর্থের দরকার। এই অর্থ আমি দুইভাবে ইনকাম করতে পারি, একটা বৈধ, একটা অবৈধ। আপনারা সবাই সম্মতি দিলেন আমরা বৈধ ইনকাম করতে চাই। বৈধ ইনকামটা কোথায় করবো? প্ল্যাটফর্মটা কোথায়? আমার চারপাশে অনেক প্ল্যাটফর্ম আছে, বাট আমি কোন প্ল্যাটফর্মটা চুজ করবো, এটা নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদের সাথে। তার আগে থাইল্যান্ড নিয়ে অনেকে অনেক কথা বললেন, ভালো লাগতেছে শুনতে আমার। কারণ এই মানুষগুলো যখন এই কোম্পানিতে আসে তখন তাদেরকে দেখছি, আজকে তারা যখন বক্তব্য দিচ্ছে তাদেরকে আজকে আমি দেখতেছি, মানে আমার একটা ভালো লাগে কাজ করতেছে যে সবসময় খালি বলতো দিনাজপুরের মানুষ অলস, দিনাজপুরের মানুষ আলসিয়া, আমরা কাম করিবার চাহে না, আমার টাকার দরকার নাই, এই আমরা এগুলা ভুল একটা এরকম বলে না, আমাদেরকে ইগনোর করে। মঙ্গা পীড়িত এলাকা এরা, মানে আমাদের দেশ বাংলাদেশের উত্তরবঙ্গের লোকজন, ঢাকার লোকজন উত্তরবঙ্গ শুনলে বফিস,
তা আমি এটা ছোটবেলা থেকে আমি খুব ইগোতে রাখতাম। পরে আমি মফিজের গল্পটা শুনছি, আমি কেন মফিজ শব্দটা আসছে আপনারা জানেন কিনা? মফিজ গল্পটা কোথেকে আসছে? এটা একটা ট্রু ফ্যাক্ট, কুড়িগ্রামের একটা গল্প, আজকে আর বলবো না, আরেকদিন। এবং এটা ট্রু, সত্য ঘটনা। নামটা ছিল মফিজ, নামটাও সত্য। এই মফিজ শব্দটা কেন আসছে, কিভাবে আসছে, এটা আরেকদিন বলবো, ঘটনা সত্য। তো আমার খুব বিরক্ত লাগতো, তখন আমি ঢাকায় থাকি। দিনাজপুর শুনলেই একটা চাকরি ভাইভাতে গেলেই দিনাজপুরের মানুষ চাকরি করে, কারণ দিনাজপুর মানুষের প্রথম শর্ত হইল চাকরি দেন, কিন্তু দিনাজপুরও চাকরি দেন। জানান নাই আপনারা? দিনাজপুরের ছেলে মেয়েদের চাকরি আসবে, কিন্তু যেখানে চাকরিটা করতে যাবে সেখানেও চাকরিওয়ালার একটা শর্ত দেয়, ভাই আমার কিন্তু দিনাজপুরে পোস্টিং দিতে হবে। এটা কি জানেন আপনারা? জানবেন, যারা অনেকে আছেন জানেন। এবং অনেক ছেলে মেয়ে আমাদের যারা 2000 আগের যারা ছেলে মেয়ে পড়াশোনা করেছে, তারা বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি কোনো এলাকায় চাকরি হলে চাকরিতে জয়েন করতে, এই জন্য উত্তরবঙ্গের লোকেরা চাকরি দেয় না। এটা জানেন তো আপনারা? আমি ভাইবা বলে দিচ্ছি, বা আপনার চাকরি করবেন, আমি না স্যার আমি করবো। আমার ভাইবা বলে আমাকে 3 বার রিপিট করছে, আপনি কি চাকরি করবেন? আমি আর স্যার করবো না, আপনার উত্তরবঙ্গের মানুষ চাকরি করবেন। এই জন্য সার্টিফিকেট নিয়ে রাখে উত্তরবঙ্গের লোকের কাছে, কি ব্যাংকের চেক নিয়ে রাখে। এটা একদম বাস্তব করে ইদানিংকালে বাইরে ভাই যেটা বলছিলাম। তো আমরা এবার সফল আলহামদুলিল্লাহ। প্রথমত আমরা আমাদের দিনাজপুর থেকে 5 জন থাইল্যান্ড এজেন্ট করেছি, 5 জনই ভিসা পেয়েছি। এটা হলো সবচেয়ে খুশির খবর। কারণ হলো অনেকের কাছে শুনছি, যারা গেছেন তারা জানেন, ওরা 10 জনের জন্য ভিসা অ্যাপ্লাই করছে, 5 জন পাইছে, 5 জন পায় না। কিছু বলবেন? আচ্ছা, তৃতীয়তা কিছু বলবেন? ধন্যবাদ। তাহলে 5 জনের ভিসা হয়েছে, এটা হলো সবচেয়ে গুড নিউজ। সেকেন্ড হলো আমরা এয়ারপোর্টে গেলাম 3 তারিখ সকাল 10টায়, BS 217 ফ্লাইট নাম্বার, US বাংলা। আমরা একটা আবেগ কাজ করে যখন কোনো নতুন জায়গায় যান, নতুন কিছু উপলব্ধি, নতুন কিছু ভয় ভীতি সব কিছু কাজ করে। যদি ফ্লাইট আমার ইমিগ্রেশন এটা সেটা অনেক কিছু ব্যাপার থাকে। বাংলাদেশের ইমিগ্রেশন তো মানে হলো একটা বদমাইশ, মানে আমি ভেবে বলি, কেন জানেন? এদের মধ্যে কিছু লোক আছে, কিছু তো ভালো, কিছু আছে নাইট আমি জিজ্ঞেস করা শুরু করি, আরে বেটা যে আমার অনুমতি দিচ্ছে তার দেশে যাওয়ার জন্য তোর এত কথা কিসে, তুই পার করে দিবি শেষ। যারা গেছেন বিভিন্ন সময় বিভিন্ন দেশে তারা জানেন, কিছু লোক সব জায়গায় বদমাইশ আছে। আমাদের ইন্স্যুরেন্সও আছে, আছে কিনা ভাই? মানুষের টাকা মারা খায়, আছে না এরকম? আমরা কি মারা খাবো কারো টাকা? ধন্যবাদ। তো ইন্স্যুরেন্সও আছে, মানুষের টাকা মারা খায়, এরকম লোক আছে। তো তাই সেটাই আমার প্রচার হয় বেশি। তো এই ইমিগ্রেশন শেষ করলাম। আমাদের এটাও বলে রাখি, যাদের EBL, সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকবে তারা VIP লাউঞ্জ ব্যবহার করতে পারবেন, অর্থাৎ খাবারের যে ওখানে রেস্টুরেন্ট আছে উইদাউট কস্ট। আমি এবং আমার সঙ্গে যিনি ফিরোজ ছিলেন, তো আমরা একটু ক্ষুদা লাগছে, গেলাম উপরে যাই, মোটামুটি বিভিন্ন আইটেম খাইলাম, খাই এদিকে শুনতেছে ফ্লাইটের টাইম হয়েছে, ডাকতেছে চলে আসা। তা আপনারা আমরা হেল্প করবো, যখন বিদেশ যাবেন তার আগে সিটি ব্যাংক, EBL ব্যাংক থেকে আমাদেরকে সাপোর্ট একটা কার্ড, ক্রেডিট কার্ড, এই কার্ডটা হলে আপনার সুবিধা হবে বিদেশে টাকা খরচ করা, এই যে খাওয়া দাওয়া, এটা আপনার ফ্রি, এটা একটা সুবিধা আছে। তো এরপরে যাই হোক, আমরা যখন ফ্লাই করলাম, ল্যান্ড করার এক মুহূর্তে, ফ্লাই করার ক্ষেত্রে আমার একটা জিনিস ভালো লাগে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল যেটাই বলি, যখন ফ্লাই করে প্রায় 32,000 36,000 ফিট উপর দিয়ে যায়, মেঘকে ভেদ করে যায় কিন্তু। আর মেঘ যখন ভেদ করে, মেঘের মধ্যে বিমান বাড়ি খায়, এবং তখন মনে হয় এরকম একটা কাপি থাকবে না, যারা গেছে। তো আমি বলি ভাই, আকাশ মতো রাস্তা খারাপ থাকে মাঝে মাঝে, স্থলপথে তো থাকেই আকাশটা। অর্থাৎ যখন বিমানটা ভেদ করে তখন মেঘের মধ্যে বাড়ি খায় এবং একটা কাপা ভাব থাকে। তো ওইটা পার হওয়ার পরে যখন আপনি জানালা দিয়ে তাকাবেন, মনে হচ্ছে আরেকটা লেয়ার, এটা আমার খুব ভালো লাগে, মনে হচ্ছে কাশফুল দিয়ে বোঝাই, এটা আমার খুব ভালো লাগে। এই অনুভূতিটা সাগরের একটা অনুভূতি, আর বিমান উঠলে একটা অনুভূতি, এটা আমি খুব মনোযোগ দিয়ে দেখি যে আল্লাহ কি সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি, মানে অনেক ভালো লাগে। যাই হোক, বিমানবন্দরে যখন ল্যান্ড করতেছি, এটার নাম হলো সুবর্ণ এয়ারপোর্ট, আপনারা জানেন থাইল্যান্ডের। এয়ারপোর্টের
আমাদের বাংলাদেশের যে এয়ারপোর্ট এরকম 10টা বা 20টা এরকম হইতে পারে, বুঝলেন? কিন্তু 10-20টা, মানে যারা গেছে তারা তো জানেন, যারা জানবে তাদের জন্য মেসেজটা। তো এত বড় এয়ারপোর্ট, এটা যে কোন দিকে বিমান নামতেছে, কোন দিকে উঠতেছে, আমি শুধু এমডি স্যার বললো সারা বছর 12 মাস পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র যে অলওয়েজ প্রতিনিয়ত লক্ষ লক্ষ লোক নামতেছে, লক্ষ লক্ষ লোক ফ্লাই করতেছে। কত যে বিমান উঠে আর কত যে বিমান নামে এটা হিসাব আমাদের কাছে না, এটা হয়তো ওদের কাছে বেশি আছে। এই হলো এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে আমরা বের হলাম, একটু সময় হলো। আমরা যে গাড়িতে, আমাদের যে গাইড একজন পুরুষ একজন মহিলা, যে পুরুষ সে বাঙালি, যে মহিলা সে থাইল্যান্ডের অধিবাসী, একজন মহিলা, মেয়ে আনমেরিড একজন মেয়ে। আমাদের সীতাদির মতো একটু স্বাস্থ্য চেহারা, উনি একটু গায়ের রঙটা আরো ধন্যবাদ। তো ওনার হাসি খুশি কথাবার্তা আমাদের খুব ভালো লাগছে। আমরা চলে গেলাম ডাইরেক্ট পাতায়া। পাতায়া নামে একটা, আমাদের যেমন চিটাগং থেকে কক্সেস বাজার একটা এরিয়া, সেটা হলো ব্যাংকক থেকে পাতায়া একটা এরিয়া। এই পাতায়াতে আমরা গেলাম। ওখানে আমরা যাওয়ার পথে রোডে KFC-তে আমাদেরকে লাঞ্চ করানো। এরপর আমরা বিকালে হোটেলে উঠলাম। ওই হোটেলটার নাম ছিল গোল্ডেন বিচ। ওই হোটেলে আমরা নাইট হোল্ড করলাম, 5 স্টার হোটেল। খাওয়া দাওয়া এভরিথিং যাওয়া শেষ করবো। এর মধ্যে বাংলা খাবার খেলাম আমরা রাতের বেলা। খেয়ে আমাদেরকে এমডি স্যার আবার একটা গিফট করলো যে আপনারা যেহেতু আসছেন, আপনারা 1500 বাদ, মানে প্রায় 6000 টাকার মতো আমাদেরকে গিফট করলো কেনাকাটার জন্য। এটা কখনো আমাদের কন্টেস্টে কিন্তু লেখা ছিল না, এটা স্যারের কাছে ভালো লাগছে, মিটিং করছে। এরপর আমরা রাত হোক করলাম, রাতের বেলা একটু ঘুরলাম, সেখানকার অপরূপ দৃষ্টিনন্দন জায়গাগুলো আমরা একটু দেখলাম। সেখানে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি যা চান তা পাবেন, নির্ভর করবে আপনি কি চান। আপনি ভালো চাইতে পারেন, খারাপ চাইতে পারেন, মন্দ চাইতে পারেন। আপনার কাছে যেটা খারাপ, আরেকজনের কাছে সেটা ভালো। অন্য দেশের কালচার তার এটা, তার কাছে এটা কোনো ব্যাপার না। এরকম অনেক কিছু জিনিস আছে, এটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কি নেবেন আর কি নেবেন না, কি খাবেন কি। এক পাশে ফ্রেশ ফলের জুস আছে, একই দোকানে আবার মদ আছে। কারণ আপনি জুস খাবেন না মদ খাবেন, ডিসিশন আপনি নেবেন। তা আমরা জুস খাইলাম, আম খাইলাম, কিন্তু আমাদের প্র্যাকটিসটা নাই, আমরা খাই না। হুট করে খাইলে আবার কি হয় নাকি, এই জন্য আমাদের কালচারও নাই, খাইও নাই। তা আমরা জুস খেলাম। একটা ছোট্ট ঘটনা বলি তো, একটা আম কিনলাম 70 বাদ। 70 বাদ, দ্যাট মিনস 428, 280 টাকা। কত? তো বিমান থেকে নামার সাথে সাথে আমার এসএম স্যারকে বললাম, স্যার এই দেশে নামছেন, এই দেশের টাকা নিয়ে ক্যালকুলেশন করবেন। যদি বাংলাদেশের টাকার চিন্তা করেন তাহলে কিছু খাওয়াও আমাদের নেওয়া কি জানেন, একটা 280 টাকা খাইতে পারবো বলেন, আর 70 বাদ মানে 70, একটা ডাব 60, 70, 60 বাদ মানে হচ্ছে 240 টাকা, 440। তা আমরা একটা ডাল এখানে 140, 180, 60 খাই, ওখানে 240 টাকাতে খেতে যাবো, যদি কিছু খেতে যাবো। আমি বললাম যে না, এখানকার টাকা দিয়ে এখানে খেতে। যাই হোক, তো এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে। তো একটা আম আমরা খাইলাম এবং মিক্সড ফ্রুটস একদম তাজা, খেতে তার আলাদা আলাদা করে আসছে। তো আমার এক বন্ধু যাওয়ার সময় বলছে যে তুমি ভাতটা তো মাংস এগুলো খাওয়াই, খালি ফলমূল খাও। তা আমার খালি খালি ফলমূল খাই, রাতেও খাই, সকালেও খাই, যখন পাই তখন খাই। ব্যাপারটা দেখ, খুব এনজয় করছি ফলমূল খেয়ে। আনলিমিটেড ফলমূল ছিল, বিশেষ করে বুফে যখন আমাদের খাবার দিয়েছে। এটা একটা খাবারের আইটেম গেল। একটা রেস্টুরেন্টে সকালবেলা ব্রেকফাস্টের সময় মিনিমাম 200-300 আইটেম, যেটা চেনেন না সেটাও আছে, যেটা চেনেন ওইটাও আছে। যাই যেটা খাবার পারিবেন ওইটাই খাবেন, এরকম ছিল। যতলা পারেন ততলা খাবেন, তাও কাউকে নিষেধ করিবেন। এটা হলো ইন্টারেস্টিং। যাই হোক, আকর্ষণ ছিল আমরা সাফারি পার্কে গেলাম। যখন আমরা সাফারি পার্কে যাই দেখলাম, আমরা বাসে আছি, একদম খুব কাছাকাছি বাঘ, হরিণ, আদার্স অনেক প্রাণী যেগুলো আমরা কখনো দেখে নেই, এরকম আছে যেগুলো ছোটবেলা দেখছি সেগুলাও আছে। তো খুব মজার ব্যাপার হলো এরা আমাদেরকে দেখে ভয়ও পায় না। পাখিগুলো ছাড়া আমরা লোক থাকতেছি, পাখিগুলো উড়েও যায় না, টাকাগুলো পাখি থেকে সকল পাখি মানে একটা ছিল, তারা খুব মনে হচ্ছে এনজয় করতেছে, টাকাটাকি করতেছে। তো এটা একটা আরেকটা ভালো আছে, ডলফিন শো। আমরা টিভিতে অনেক সময় দেখি ডলফিন কীভাবে মানুষের কথা। ওখানে একটা মজার কাহিনী দেখলাম, ওরা মাছ খায় ডলফিন গুলাই। তো
এই মাছ খাওয়ানোর মধ্যে খাওয়ানোর মধ্যে থেকে তাদেরকে একটা ট্রেন আপ করা আছে। প্রথম একটা মাছ খাওয়া আমি একদম ফ্রন্টে বসছিলাম, আমি দেখতেছিলাম তাদেরকে যে আসলে তারা কীভাবে লিখে তাদের মেসেজটা কীভাবে নেয়। একটা মাছ খাওয়াচ্ছে, সে একটা খেলা দেখাচ্ছে, দুইটা মাছ খাওয়াচ্ছে, আরেকটা খেলা দেখাচ্ছে, তিনটা মাছ খাওয়াচ্ছে, মানে এভাবে অষ্টম মাছ খাওয়ায় আটটা খেলা সে দেখায়। এটা আপনারা কখনো যারা গিয়েছেন বা যারা যাবেন খেয়াল করবেন, এই মাছ খাওয়ানোর ভিতর দিয়ে ডলফিনটা ফিল করে আমাকে এখন এই ধরনের খেলা দেখাতে হবে। ক্লিয়ার মেসেজ? এটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং ডলফিন খুব বুদ্ধিজীবী প্রাণী, এটা আপনারা জানেন, মানে খুব বুদ্ধি রাখে। এটা আমার খুব ইন্টারেস্টিং। আরেকটা আমরা শো দেখছি যেটা বাচ্চারা অনেক গেম খেলে, গেমটার নাম ভুলে গেছে, ওই তোমাদের গেম শো। সব মিলে ওভারঅল যদি বলি আমরা অনেক এনজয় করেছি। এটা আমার পক্ষে পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে সম্ভব ছিল না যদি আলফাতে আমি না কাজ করতাম। আলফার প্রতি আমি কৃতজ্ঞ, আলফাতে যিনি নিয়ে আসছে আমার সংসার তার প্রতি আমি কৃতজ্ঞ, সর্বোপরি সৃষ্টিকর্তার প্রতি, মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। উনি আমাকে বাঁচিয়ে রেখেছে বলে ওনার সৃষ্টিগুলো আমি উপভোগ করতে পেরেছি। পাতে সেটা তো আরেক জগৎ, সেটা বলতে গেলে আরেকটা ঘটনা। আমি ওদিকে না যাই, শুধু বলি পানিটা এত স্বচ্ছ, আপনি তাকাইলে মনে করবেন যদি একটা পিন পড়ে থাকে, একটা সুই পরে, ওইটাও আপনি দেখতে পাবেন। আর আমাদের কক্সবাজারে গেলে তো মোটামুটি মানুষ পড়ে থাকলেও দেখা যায়, আর ওইখানে একটা সুই পড়ে থাকলে আপনি দেখতে পাবেন। ডাবের পানির মতো স্বচ্ছ। আপনি এটা যদি খাইতে মন চান খাইতেও পারবেন। আমি চতুর্দিকে তাকায় দেখলাম একটা পলিথিন নাই, একটা ব্যাগ নাই, একটা টিস্যু নাই বিচের মধ্যে। এই দেখছেন আপনারা যারা গেছেন, একটা টিস্যু দেখছেন কোথাও? আমার পকেটের টিস্যু নিয়ে ঘুরে বেড়ায় কথাই বলবো, কারণ বলতে পারি না, কারণ কোথাও তো টিস্যু নাই। একটা টিস্যু পড়লে না ওখানে একটা ভাষা ফেলাই দেবে। আপনি রাস্তাঘাটে কোথাও টিস্যুটা ফেলতে পারবেন। যাই হোক, এগুলো আপনারা যারা বাইরে গিয়েছেন জানেন, আপনারা এগুলো হতে পারে। এখন আসেন, ফাইনালি আমার কাছে সবচেয়ে ওই দেশের যেটা ভালো লাগছে সেটা হলো ডিসিপ্লিন। এত চমৎকার ডিসিপ্লিন, কেউ কাউকে ওভারটেক করা, কেউ কাউকে উত্তেজিতভাবে কথা বলা, সবাইকে মনে হাসি মুখে কথা বলছে। এবং সেখানকে এডুকেশন সিস্টেম জানলাম, পড়াশোনা, ছোট ছোট বাচ্চাগুলি তারা স্কুলে যায়, ডে কেয়ারে যায়, তাদেরকে মেনটেন করেন। বাবারা সকালে ডে কেয়ার স্কুলে দিয়ে বাইর হয়, রাতে যায় না, রাস্তাঘাটে কোনো লোক নেই। আমরা 2.5 ঘন্টা জার্নি করছি, রাস্তার 2 সাইডে একটা লোক দেখতে পাই। 2.5 ঘন্টা বাস দিয়ে গেছি না, তো তাকাইছি 2 সাইডে একটা লোক আমি যাইতে এবং আসতে দেখতে পাইনি। যে এই 2.5 ঘন্টা জার্নি করলাম, রাস্তার 2 পাশে একটা লোক হাঁটে যাচ্ছে, অথবা কৃষিকাজ খাওয়া করছে, অথবা ফুটপাথে কিছু দেখতে পাবেন, আপনি লোক দেখতে পাবেন না। সবাই হয় কাজে ব্যস্ত, বাড়িতে কেউ থাকে না, সবাই কর্ম। ছেলেরা অফিসিয়াল জব করছে, মেয়েরা বিজনেস করছে, এই কালচারটা তাদের এখানে। যাই হোক, ওভারঅল আমি শুধু বলবো দুনিয়ার একটা স্বর্গ, যদি একবার যান আপনি কি চান তাই আপনি পাবেন। ভালো চাইলে ভালো পাবেন, খারাপ চাইলে খারাপ পাবেন না, আপনার দৃষ্টিতে যেটা। আবার অনেকের দৃষ্টিতে ওটা খারাপ না, ওটা ওদের দেশের কালচার, ওটা ওদের দেশের স্বাভাবিক। আপনি হিজাব পরেও ঘুরতেছে, কেউ আপনার শর্ট ড্রেস পরে ঘুরতেছে, এটা আপনার ব্যাপার। এখানে কেউ কাউকে বাধা দিবে না, কোনো ডিস্টার্ব নাই, কেউ কাউকে চিট করবে না, প্রতারণা করার কোনো সুযোগ নাই, সব অটোমেশন করা। ফাইনালি আমরা এই 3টা রাত 4টা দিন উপভোগ করে আমার কাছে মনে হচ্ছে যে কারো যদি একবার দুনিয়াতে স্বর্গ দেখা দরকার, তাহলে তার থাইল্যান্ডে একবার আসা উচিত। কোম্পানির খরচে গেলে তার জন্য আরও ভালো লাগবে, নিজের পকেটে টাকা বার করতে কষ্টই হয়। এটা যদি প্রসেনজিৎকে জিজ্ঞেস করে সে ভালো বলতে পারে, কারণ টাকা বার করতে কি কষ্ট, কারণ সে যেন টাকা ইনকাম করতে আরও কষ্ট, ঠিক না? যাই হোক, থাইল্যান্ড ট্যুরটা সম্পূর্ণ একটা এক্সিলেন্ট, চমৎকার একটা প্রোগ্রাম ছিল। এবং বাংলাদেশের একটা অংশ খুব কম যায়। সবচেয়ে বেশি আপনি যদি হিন্দি জানেন, ওখানে মোটামুটি আপনি হিন্দি ভাষা বলতে পারলে সব কাজ সার করতে পারবেন। কারণ ইন্ডিয়ানরা ওখানে অনেক দোকান করেছে, খাবারের রেস্টুরেন্ট করছে, হিন্দি ভাষা বলতে পারলে আপনার কোনো ঝামেলা নেই। এয়ারপোর্ট পার হওয়ার পরে খালি হিন্দি বলবেন, আপনি সব জায়গায় সব যেতে পারবেন। কারণ অনেক রেস্টুরেন্ট, অনেক কেনাকাটার জায়গা আছে হিন্দি ভাষা কথাবার্তা বলে। এটা একটা ভালো না, আমাদের কাছাকাছি এটা একটা সুবিধা। এবং ওখানকার 70%, মোটামুটি 60-70% টুরিস্ট হলেও ইন্ডিয়া থেকে তারা যায়। অনেক বড় বড় রেস্টুরেন্ট ইন্ডিয়া। যাই হোক, এই ছিল মোটামুটি অনেক লম্বা লম্বা গল্প আছে। আমরা একদিনে সব গল্প করলে অনেকে বিরক্ত হবেন, মনে মনে করে হেজাজ নিয়ে আমার কি ঠিক কিনা? অনেকে মনে মনে করে এত কথা শুনিয়ে আমার কি, গেছেন তোমরা, খাইছেন তোমরা, আইছেন তোমরা, আমার কিনা, ঠিক কিনা? ওই নাসিরুদ্দিন হজ্জার মধ্যে একটা গল্পটা হচ্ছে
যে এক বাসার পিঠা ভাজতেছে, একজন পাশের বাড়ি বললো যে ভাই ওই বাসাতে পিঠা ভাজতেছে, তো বললো না তাতে আমার পিঠা ভাজতেই পারে না, তো বললো না এক বাটি আপনার বাসায় দিল তো বললো তার তোমার যে ঠিক কিনা। তো নাসিরুদ্দিন হত্যার এই গল্পটার মধ্যে একটা গুরুত্ব আছে, এত গল্প বললাম তাতে আপনার বললো না আপনি গেছেন তাতে আমার কি ব্যাপারটা এরকম না। অর্থাৎ আপনাকে উপভোগ করতে হলে, জানতে হলে, দেখতে হলে আপনাকে অর্জন করতে হবে। হ্যালো, আমাকে সবাই আছে? যারা বিদেশ অর্জন করছে তাদের পকেটে কি টাকা আসছে কিনা বলেন তো? আসছে কিনা? যারা এবার আম পাইলো তারা কি টাকা পায় নাই? তারাও টাকা পেয়েছে। তার মানে আপনার অর্জনের সাথে সাথে কিছু জিনিস অটোমেটিক আসবে যেটা আপনাকে খেয়ালও করা যাবে না, বুঝতেও পারবো না। আমি একটা এক্সাম্পল দিই, পিছনে শোনা যাচ্ছে তো? আপনারা গাভী দেখেছেন কে কে? গরু গাভী সবাই দেখছেন? ওরে বাপ রে বাপ! আমি একবার ঢাকায় একটা মেয়ে বলছি মা হাতি, আমি শুনে অবাক হলাম, কোনো হাতি দেখে নাই, বুঝতেও পারেন দেখে নেই। আপনার গরু দেখছেন, গাভী দেখছেন? আমি দেখলাম অনেকগুলো গাভী কিনে, বিশেষ করে মুসলিমদের মধ্যে খেয়াল করে দেখছি রমজানের আগে একটা করে গাভী কিনে। কেন বলুন তো? গরু না, রমজানের আগে কিনে যে তারা বয়স্ক বাড়ির লোক আছে গরুর দুধ খাবে। আমাদের কম বেশি সবার বাসায় গাভী আছে, আমরা দুধ খাই। যে লোকটা গাভী কিনলো দুধ খাওয়ার জন্য, সে একবারও চিন্তা করে নাই এই গরুটার গোবর কি পরিমাণে দেয়। কেউ এই হিসাবটা করছে? তো একটা গাভী কেনার পরে দুধ খাবার চিন্তা করে গাভীটা কিনলো, কিন্তু ওই গাভী ক্রেতা কখনো কি ফিল করেছে, চিন্তা করেছে যে গাভীটা গোবর কি পরিমাণে দেয়? হ্যালো, এটা করে না। কিন্তু বলুন, সবাই বলেন এই যারা কৃষি বা যারা আমরা পালন করি, এই গোবরটা তার অনেক উপকারে আসে কিনা? আসে কিনা বলেন? জৈব সার, কৃষিকাজ, মজার ব্যাপার হলো আপনি আলফাতে টাকা ইনকাম করতে আসবেন, কিসের জন্য আসবেন? এটার সাথে কখন ইনসেন্টিভ পাবেন, কখন আম পাবেন, কখন প্লেট পাবেন, কখন গ্লাস পাবেন, কখন স্যুট পাবেন, কখন ছাতা পাবেন, কখন বিদেশ পাবেন, কখন ট্যাপ পাবেন। আপনার বাসাতে আলফাতে কাজ করলে ঠিক মতো 1 বছর আপনার বাসায় প্লেট, গ্লাস, ছাতা, কম্বল কিছু কিনা হবে। এটা সব আলফা না। তাহলে আপনার বাসায় যদি প্লেট থাকে এটা আলফা, গ্লাস থাকে আলফা, টি সেট থাকলে আলফা, ছাতা থাকলে আলফা, কম্বল থাকলে আলফা, বিদেশে ঘুরে আসবেন আলফা। হ্যালো, আপনি কেন আসছেন? টাকা ইনকাম করার জন্য। আর পাইছেন কি? অটো সব পাইছেন। তাহলে আলফার প্ল্যাটফর্মটা কি চমৎকার না ভাই? একটা মানুষ নর্মালি বিদেশ ট্যুর করতে গেলে আমার জানা মতে সিঙ্গেল ফ্যামিলি 2-4 লাখ টাকা লাগবে। কোনো কোনো দেশে 2 লাখ, কোনো কোনো দেশে 4 লাখ। মালয়েশিয়া যদি ট্যুর করতে যান 2 লাখ 2.5 লাখ। এই যে আমরা থাইল্যান্ডে 2-2.5 লাখ পার্সোনাল যদি করি। আপনি যদি ইন্ডিয়াতে পার্সোনাল ট্যুর করেন 20,000 থেকে 50,000 টাকা লাগে। এটা খরচ করবে, কোনো হোটেলে থাকবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। এই সুযোগগুলো আলফা আপনাকে দিবে, আর আলফা থেকে আপনি টাকা ইনকাম করবেন, বাকিগুলো অটো আপনার সাথে যোগ থাকবে। হ্যালো, তাহলে আমরা আলফা প্ল্যাটফর্মটাকে চুজ করতে পারি কিনা এটা আজকে 8-4টা কথা বলে শেষ করে দেব। তাহলে আমি থাইল্যান্ডের আর গল্প বললাম না, আরো কিছু গল্প জমানো থাকলো। পাতায়াতে বিল, পানির নিচে কি কি দেখা যায়, আপনি কি কি করতে পারবেন, আপনি কি কি উপভোগ করবেন। হ্যাঁ, আপনি মানে কি করবো বলে শেষ করা যাবে না, এত মজার মজার ঘটনা আছে, ছোট ছোট অনেক ঘটনা আছে যেগুলো আপনাকে একদিনে বলে শেষ করা যাবে না। আমরা দেখছি 4 দিন, আপনাকে 10 মিনিট 1 ঘন্টা বলে কি শেষ করতে পারবো? তাহলে একটু বাকি বাকিটা বাকির সময় কথা বলবো। যেহেতু অনেকের ধৈর্য শেষ হয়ে যাচ্ছে, আমি আর 15 মিনিট আপনাদের সাথে কথা বলে শেষ করে দেব। আমি যে জায়গাটা থেমে গিয়েছিলাম যে আপনারা যদি 2টা প্ল্যাটফর্ম চুজ করেন, একটা বৈধ, একটা অবৈধ। বৈধ প্ল্যাটফর্ম হিসেবে আলফাতে আপনি আসবেন। আমি যে কথাগুলো বললাম, টাকা ইনকামের সাথে আপনার আরো কিছু থাকবে যেগুলো ডিক্লারেশন থাকবে না, বাট প্রতি সময়ে সময়ে আপনি এগুলো পেয়ে যাবেন। এখন আসেন, আপনি এই একটা মানুষকে যদি বিশ্বাস করতে পারেন
আজকে আমি একটা মানুষকে বিশ্বাস করে বর্তমানে দিনাজপুর, বৃহত্তর দিনাজপুরে 300+ মানুষ আমরা কাজ করছি কম বেশি, কেউ ফুল টাইম, কেউ পার্ট টাইম, কেউ হাফ টাইম, যে যার মতো। যেহেতু ফ্রিডম, তাই স্বাধীনভাবে কাজ করছি। যে নিজেকে একটু নিজের মতো করে কাজ করবে তার ইনকাম আসবে মাসে 50,000। কত হাজার? যে আরেকটু কাজ করবে তার মাসে ইনকাম আসবে 1 লক্ষ। যে আরেকটু কাজ করবে সে 1 লাখ প্লাস ইনকাম করবে। হ্যালো, আমরা কি সবাই আছি? এখন আমি যদি বলি, সাইফুল ম্যাডামকে যদি বলি যে আপনি এই মাসে কত ইনকাম করছেন, উনি বলবো আমি 10,000 করছি, কারণ এই 10,000 পরিমাণের কাজ করছে। হ্যালো, আমি যদি ভাড়ানা ম্যাডামকে জিজ্ঞেস করি কত টাকা ইনকাম করছেন, বলবো আমি 45,000, 43,000 সামথিং, কেন উনি ওই পরিমাণে কাজ করছে, রাইট? হ্যালো, আমি শেষ করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনুন, কারণ আমাদের টাকাই আমাদের জীবনে পরিবর্তন করে, রাইট না রং? আমি অনেকবার অনেক গল্প বলছি, আজকে গল্প বলবো না, একদম সলিড 4-5টা কথা বলে শেষ করি। তাহলে আপনি আলফাতে আসবেন, আপনি ডিসাইড করবেন আপনি এই মাসে কত টাকা ইনকাম করবেন। তাহলে মাসের শুরুতে আপনার ডায়েরি ফোনে প্রথমে এই মাসে আপনার কত টাকা লাগবে, কত টাকা খরচ করবেন, এটার একটা আগে লিস্ট করবেন। তো তাহলে আপনার পারিবারিক খরচ, ব্যক্তিগত খরচ, বাচ্চার খরচ, স্কুলের বেতন, দেনা পরিশোধ মিলে আপনি 30,000 টাকা ইনকাম করবেন, 1 লাখ টাকা ইনকাম করবেন না 50, এটা আপনি লিখবেন। এবার আসেন বাম পাশে, এবার আপনি লিখবেন আপনার যিনি বস, স্যার, ইউনিট ম্যানেজার, তাকে বলবেন আমার এই মাসে 50,000 টাকা ইনকাম লাগবে, আপনি আমাকে বলেন আমার 50,000 টাকার জন্য কত সেল করতে হবে, কয়জনের সাথে সাক্ষাৎ করতে হবে, কতজনকে মিটিং অ্যাটেন্ড করাতে হবে, কয়দিন কাজ করতে হবে, কয় ঘন্টা কাজ করতে হবে, উনি আপনাকে একটা রুটিন করে দেবেন। হ্যালো, তাহলে একটা কি লিখবেন আপনার চাওয়া, আর পাওয়ার জন্য আপনার স্যার আপনাকে হেল্প করবে। এই কাজটা যারা করবেন তারা গেইন করবে। এই কাজটা আমরা শুনি, করি। এখানে সবাই যদি জিজ্ঞেস করি টাকা কার কার লাগবে, সবাই হাত তুলবে আমার লাগবে, এবার আমি বললাম কার কয় টাকা লাগবে, সবাই বলে যত হয় তত হবে। এটার কোনো সিস্টেম পৃথিবীতে আসে নাই। আজ পর্যন্ত কোনো চাকরিতে বলা নাই যে যত খুশি তত নিয়ে যাও, ব্যবসাতে বলে নাই যত খুশি তত নিয়ে যাও, এখানেও বলবে না। অর্থাৎ আপনাকে ডিসাইড করতে হবে, ডিসিশন মেক করতে হবে আমি কত টাকা এখান থেকে উপার্জন করতে চাই। তাহলে আপনি 10,000 হলে 10,000 লেখেন, কারণ উনি বিশ্বাস, সাইফুল ম্যাডাম বিশ্বাস করছে আমার 10,000 ইনকাম হবে, এই জন্য 10,000 দিচ্ছে। ফারানা ম্যাডাম বিশ্বাস করছে আমার 1 লাখ, আমার 50,000 হবে, 40,000, 40,000 করছে। বিধিলতা বিশ্বাস করছে আমার 40,000, 40,000 হবে। আপনাকে আগে বিশ্বাস করতে হবে এবং আপনাকে লিখতে হবে। তারপরে এখন আমি তো বলি লেখার কি দরকার, মাথায় আছে। তাহলে ইঞ্জিনিয়াররা 5-7 লাখ টাকা ড্রয়িং করতে দিত না, রাইট? বাড়ি বানাইলে তো মাথাতেই আছে ভাই, ড্রয়িং করার কি দরকার? কি ড্রয়িং করার কি দরকার? এই জন্য ড্রয়িং ছাড়া, ইঞ্জিনিয়ার ছাড়া যে বাড়িটা হয়, ওই বাড়িটা দেখবেন ঢুকতেই বাথরুম। কারণ কি পরে মনে পড়ছে আমার তো আরেকটা বাথরুম লাগিয়ে, তাহলে ওটা কুন্ডে দেওয়া যাবে, পিছনে তো জায়গা নাই, তাহলে ঘরের সামনে একটা বাথরুম, ঠিক আছে? আর ইঞ্জিনিয়ার যদি বাড়ি করে, আপনার কয়টা ছেলে মেয়ে নেক্সট জেনারেশন করতে 100 বছরের প্ল্যান দিয়ে আপনাকে বাড়িটা করবে, 100 বছরে দেখবেন। আর ইঞ্জিনিয়ার দিয়ে যদি প্ল্যান না করেন, প্রথমের দিন দেখবেন এই দিক দিয়ে আপনার একটা ওয়ারিং করছে, কিছুদিন পরে মনে হয়েছে ফ্যানটা তো বিছানা হবে এই পাকে, ফ্যান হবে এই পাকে, এটা খুলিয়ে হবে এই পাকে, দেখবেন আমরা বাসায় গেলে দেখবেন। পানির লাইন দেওয়ার কথা ছিল এই দিক দিয়ে, এবার ওইটা বন্ধ হয়ে এই দিক উপর দিয়ে দিচ্ছে। ওয়ারিং একবার নিচ দিয়ে করছি, তার উপর দিয়ে বাটা দিয়ে দিচ্ছি। অনেক বাড়িতে গেলে খেয়াল করবে, এই খেয়ালটা যখনই দেখবেন মানে উইদাউট ইঞ্জিনিয়ার পয়সা বাঁচাইতে যায়, পয়সা বেশি খরচ করতেছে। হ্যালো, আপনি খেয়াল করবেন। আর যারা ইঞ্জিনিয়ার যে করে দেখবেন যে ওকে সব ঠিক আছে, ওরা জানে যে বেডের পাশে একটা সকেট লাগবে, ওটা দিয়ে রাখছে। উনি তো এখানে দিচ্ছেন কেন? তখন তো বেড বসার নেই, ইঞ্জিনিয়ার জানে ওখানে বেড বসার, এই জন্য ওখানে একটা সকেট দেওয়া আছে। আর আপনি ইঞ্জিনিয়ার না ব্যবহার করলে দেখবেন সকেট মকেট নাই, পরে উপর দিয়ে লাইন টানতেছে, মাথার উপর দিয়ে তার, নিচ দিয়ে তার, সিরাইটার নেই, এই জন্য হাসতেছে। দেখবেন অনেক সুন্দর সুন্দর বিল্ডিং তার মাথার উপর দিয়ে চলে। যাই হোক, তাহলে আমাদের এখানে একটা ইঞ্জিনিয়ারিং একটা প্ল্যানিং লাগবে। উইদাউট প্ল্যানিং এ আপনি কখনো সাকসেস
বা সাকসেসফুল হতে পারে। সে প্ল্যানটা কি? নাম্বার 1 আপনি কত টাকা চান, নাম্বার 2 আপনার সিনিয়রের সাথে বসে এই টাকাটা কিভাবে আর্ন করবেন। এটা আপনি অবশ্যই নোট করবেন, অবশ্যই লিখবেন, অবশ্যই আপনার অর্জন হবে মাস শেষে, আমি আপনাকে আশ্বস্ত করব। 2 প্ল্যানটা যা করলেন প্ল্যান অনুযায়ী এবার আপনি ওয়ার্ক শিডিউল করবেন। ওয়ার্ক শিডিউলটা কি? আমি আসলে কয়দিন কাজ করবো সপ্তাহে এবং কয় ঘন্টা কাজ করবো, তাই একজন চাকরিজীবী করে ওনার কি টাইম আছে না? একজন ব্যবসা যিনি করে ওনার টাইম আছে না? আচ্ছা আপনি কোন দোকানটাতে যাবেন যেটা মাঝে মাঝে খুলে মাঝে মাঝে খুলে না, ওই দোকানে যাবেন নাকি জানেন যে দোকানটা নিয়মিত খুলে ওই দোকানে যাবেন? বলেন কোন দোকানে যাবেন? নিয়মিত যে দোকানটা খুলে। আপনি অনিয়মিত দোকানে কখনো কোনো কিছু কিনতে যাবেন না, কারণ ওই দোকানটা বন্ধ থাকবে। তাহলে আপনি কি নিয়মিত কাজ করবেন না অনিয়মিত কাজ করবেন? নিয়মিত করলে সেটা কয় ঘন্টা করবেন, কখন করবেন, এটা আপনি এবার আপনার স্যারের সাথে ডিক্লেয়ার করবেন। স্যার এই সপ্তাহে এই দিন আমার পরিবার আছে, সংসার আছে, আমি হাউজার, আমি 3টা থেকে 6টা ঘন্টা কাজ করবো। একজন অফিসের চাকরিজীবী সে 5টার পরে কাজ করবে, একজন স্টুডেন্ট সে 2টার পরে কাজ করবে, একজন শুক্র শনিবার বন্ধ সে 2 দিন কাজ করবে। তাহলে ডিসিশন আপনি নেবেন আমি কত ঘন্টা কাজ করবো। শুধু মনে রাখবেন প্রতি ঘন্টায় আপনার ইনকাম হলো 500 টাকা। কত ঘন্টা? কয় টাকা? প্রতি ঘন্টায় কত? 500 টাকা। 1 ঘন্টা ব্যয় করলে 500 টাকা আমার ইনকাম হবে। তাহলে আমি কয় ঘন্টা ব্যয় করবো এটা ডিপেন্ড করবে মাস শেষে ঘন্টা ইজিক্যাল টু 500 ইজিক্যাল টু টোটাল অ্যামাউন্ট। আমার কাছ থেকে এসব বুঝে নেবেন। হ্যালো, আমার কথা কি বুঝতে পেরেছেন? 3 নম্বর আছে, আপনি এবার অর্জন করছেন সপ্তাহে একটা মিটিং, হয় দিনাজপুর, হয় বিলগঞ্জ, হয় রানীগঞ্জ, হয় ফুলবাড়ি, আমাদের যেখানে যেখানে আমাদের যেখানে যেখানে আলোচনার অফিস আছে সেখানে, অথবা আপনার সিনিয়র স্যার যেখানে আপনাকে কল করে, যেখানে মিটিং করে, সেখানে সপ্তাহে একদিন অবশ্যই আপনাকে থাকতে হবে। হ্যালো, তাহলে 4 নম্বর গেল। 5 নম্বর, এবার এই 4টা জিনিসকে যে একত্রিত করে, শক্তিশালী করে, পাওয়ারফুল করে, সেই পয়েন্টটার নাম হচ্ছে বিশ্বাস। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বলে। আমার এই কথাগুলোকে আপনি বিশ্বাস করতে পারেন। আলফার এতগুলো জায়ান্ট, এতগুলো সফল মানুষ কথা বলবো, তাদের কথাগুলোকে বিশ্বাস করতে পারেন। আমি আলফাতে শুরু করেছি বিশ্বাস করে, এবং আমার মাধ্যমে যে লোকগুলো আজকে আমরা যারা একসাথে কাজ করি তারাও বিশ্বাস করে। এই বিশ্বাস আপনার প্রতি আনেন এবং আপনাকে যিনি মনিটরিং করছেন তার প্রতি বিশ্বাস আনেন যে উনি আমার কখনো ক্ষতি চাবে না, এবং আমি আমার জীবনে পরিবর্তন করার জন্য আলফা আমার কাছে রাখবো। হ্যালো, তাহলে আমি কথা দীর্ঘায়িত না করি, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আলফাতে কেউ যদি মনে করে আমি কত টাকা ইনকাম করবো এটা আগে ডিসাইড করতে হবে, তাইলে মাস শেষে টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। আর মাসের শুরুতে যদি আপনি সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে মাসের শেষেও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। কেন? আপনি তো জানেন না, আপনি না চাইলে কি টাকা পাবেন? শেষ কথা, পৃথিবীতে সিস্টেমে যদি কাজ করেন তাহলে সহজ, আর সিস্টেমের বাইরে কাজ করেন কঠিন। যারা 1 লাখ টাকা ইনকাম করতেছে, যারা 50,000 টাকা ইনকাম করছে, যাদেরকে দেখলেন এদেরকে হাত দুটা বেশি, চোখ দুটা বেশি লেগে পৃথিবীতে আপনার কি চোখ বেশি আছে নাকি? না, আপনি কেমনে পারলেন? তার মানে আমরা এটা বুঝলাম যে চোখ, কান, নাক, মুখ একটা কম থাকলেও সমস্যা নেই, বরং বেশি লাগে। একটা হাত কম থাকলেও সমস্যা নেই, বেশি লাগে না। কারণ আমাদের সাথে ব্যাংককে 6টা মহিলা গেছে। কয়টা মহিলা? এই 6টা মহিলার দিকে তাকায় দেখছি একটারও হাত বেশি নাই, একটারও মাথা বেশি নাই। আমি যা দেখলাম, আপনারা যেমন একজন পূর্ণাঙ্গ মহিলা, ওনারা একটা পূর্ণাঙ্গ মহিলা, আমি ভাবছিলাম এদের কোনো হাত একটা বেশি আছে। পরে ভালো করে তাকায় দেখলাম, কথাও বললাম, দেখলাম না, কারণ জিহ্বাও বেশি নেই, হাতও বেশি নেই। না, কি আছে একটা বেশি জানেন? সেটা হলো বিশ্বাস। আমি চিটাগাঙ্গের ভদ্র মহিলার সাথে কথা বললাম, সে এই বছরে 6টা ট্যুর করছে। কয়টা? তার হাজবেন্ডের যে ঠিকাদার 6টা ট্যুর করছে। চিটাগাঙ্গের মহিলা 6টা ট্যুর করছে এই বছরে। গত বছর 6টা এসি করছে, থাইল্যান্ড দিয়ে শেষ, চায়না দিয়ে শুরু করছে, থাইল্যান্ড দিয়ে শেষ করছে।
6টা ট্যুর করছে, তাহলে কেমনে পারলো ওরা? আমি বেশি সময় কাজ করি না তো, মানে কি করে ওরা গাড়িটা নিয়ে বের হই, মনে করি যার পাশে আজকে যাবো তার পাশে দুপুরে খাই আর খায়া ও পারছেন তো, টাকা পয়সা আছে, গাড়ির নিজের পার্সোনাল গাড়ি আছে, গাড়ি নিয়ে যাই, কিছু মিষ্টি টিষ্টি ফল ফল কিনে নিয়ে গেলে 2-5,000 টাকা নিয়ে বাসায় ঢুকি, দুপুরে লাঞ্চ করি, করে ভাই ভাবিকে বসাই, বলে যে তোমরা মাসে 2 লাখ টাকা করে রাখবা, 1 লাখ করে রাখবা, আমি 1 লাখের নিচে কারো পলিসি করাই, মাসে 5-7টা পলিসি করাই দিয়ে শেষ। কোন কি হবে? আমি তো বেশি কাজ করি না, বেশি কাজ করা লাগে না তো। আপনি মানুষকে মূল জিনিসটা বুঝাইতে পারলে বেশি কাজ করা লাগে না। তখন আমি বুঝলাম এটার সাথে কিছু যোগ আছে, ওনার কথাও ঠিক আছে। উনি যে গাড়িটা নিয়ে চালায় যায়, এটা একটা বড় সিক্রেট। উনি যে 5,000 টাকার ফল মিষ্টি নিয়ে যায়, এটা একটা দ্বিতীয় সিক্রেট। আমার মনে হয় এই দুইটা দেখার পরে আর কিছু বলা লাগে না। একটা আপনি সাইকেল চালায় গেছেন, আরেকজন মোটর সাইকেল গেছে, কার গুরুত্ব বেশি? একজন মোটর সাইকেল গেছে, একজন প্রাইভেট কার নিয়ে গেছে, কার গুরুত্ব বেশি? হাতে কিছু ফলমূল নিয়ে গেছে, ঘুরতে পারবে না, কমবে। আমরা বাঙালি লজ্জা শর্মা পালবে একটা পরিচয় করে ভালো। বাঙালিদের ভিতরে কিছু কথা বোধ আছে জানেন, একটা চা খাওয়াইলে 1 ঘন্টা আপনার সাথে থাকবে, একটা তাহলে নিজেকে আগে ডেভেলপ করতে হবে কিনা ভাই? নিজেকে একটু ডেভেলপ করতে হবে কিনা? তা আপনি ডেভেলপ করার জন্য 6টা মাস আমার সাথে সিদ্ধান্ত, 6টা মাস 5টা মাস, এটা কি মাস? ডিসেম্বর আসতে কয় মাস? রানিং 5 মাস। এই 5টা মাস আমার সাথে যারা থাকবেন, আমাদের সাথে যারা থাকবেন, আলফার সাথে যারা থাকবেন, তাদের দায়িত্ব আছে কিনা ইনশাআল্লাহ। আগামী মাসে কন্টেস্ট থাকবে সম্ভবত, আমি শিওর না, এটা কোট করেন না, ধারণা করছি হয়তো ভুটানে নাকি কমলা আর কমলা, আপেল আর আপেল, সুইজারল্যান্ডের মতো বলে অবস্থা। তো যদি এই সুযোগটা আসে, আপনারা সবাই কাজে রাখেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমি আজকে আপনাদের সাথে ওয়াদা করলাম, যারা আমার সাথে, আমার টিমের সাথে, আলফার সাথে থাকবেন, আগামী ডিসেম্বর মাসে একটা ট্যুর হলো আপনি করবেন, একটা বিদেশ ট্যুর অর্জন করবেন, একটা কক্সবাজার ট্যুর অর্জন করবেন, 2টা। নাম্বার 3, মিনিমাম আপনার এই 6-5 মাসে ইনকাম হবে 5 থেকে 7 লাখ টাকা। 5 লাখ টাকা মিনিমাম, যদি আমার সাথে, আমাদের সাথে থাকেন। আর যদি না থাকেন, আমি ধরে নিলাম আপনি টিকিট কেটেছেন, আজকে আমাদের সাথে জয়েন করেছেন, গাড়িতে উঠেছেন, দায়িত্ব আমাদের আপনাকে আপনার ডেস্টিনেশনে, আমাদের ডেস্টিনেশনে গন্তব্যে পৌঁছানো। আপনি শুধু টিকিট কেটেছেন, আপনি আমাদের সাথে থাকেন। এই কথা বলে সবার সুস্বাস্থ্য কামনা করে, সরি, এই মাসের কন্টেস্ট আমি এটা বলে দিই, যারা একেবারে নতুন আসছেন এফএ হিসাবে, তাদেরকে কংগ্রাচুলেশন। আমারও শুরুতে বলতে হয়তো ভুলে গেছি, নিয়ম হিসেবে আসছেন, তাদেরকেও আমার কংগ্রাচুলেশন। এবং আমাদের একটা কন্টেস্ট আছে এই মাসে, যদি কেউ 1,20,000 হলে টি সেট পাচ্ছে। টি সেট মানে 12টা পিস, 6টা কাপ, 6টা পিস। প্রিমিয়াম হবে স্যার, প্রিমিয়াম কোয়ালিটি আলফা লোগো সম্বলিত। এটা বাংলাদেশের বাইরে কিনতে গেলে 2500 টাকার মতো খরচ করবে। আমাদের এখানে আপনি পাবেন এই কন্টেস্টটা অর্জন করলে 1,20,000, ইনকাম করবেন 50,000 বা 45,000। ক্লিয়ার? ইনকাম করবেন কত? 45,000। আর টি সেটটা পাবেন ফ্রি, এটা গেলে একটা গিফট। 2 নম্বর হলো 4 লাখ টাকা যদি কেউ সেল করতে পারেন, তাহলে আপনাকে একটা এরকম ট্যাব দিবে, এই টাইপের, সাইজটা এই টাইপের। এটা হলো লিনোভো ব্র্যান্ড, আপনার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আপনি এটার মাধ্যমে আপনার ক্লায়েন্টকে বিভিন্ন ভিডিও দেখাতে পারবেন, ফর্ম এন্ট্রি দিতে পারবেন, আপনি ওয়েবসাইট দেখাতে পারবেন, অ্যাপস দেখাতে পারবেন, বিভিন্ন ভিডিও ক্লিপসগুলো আপনি দেখাবেন। কোম্পানি এর জন্য সবাইকে ট্যাব দিতে চায় যে 4 লাখ টাকা সেল করলে কম বেশি 1,80,000 2 লাখ টাকার মতো ইনকাম। আর মজার ব্যাপার হলো আপনি তো ট্যাব পাবেন। তাহলে 2টা কন্টেস্ট, একটা হলো প্রিমিয়াম কোয়ালিটির টি সেট, আরেকটা হলো ট্যাব। এই 2টা প্রোডাক্ট আপনার জন্য উপহার আছে, ইনকাম তো সাথে পাবেন। এখন আসেন, মনে মনে ভাবতেছেন যে চাই না, আছে না এরকম? আসলে আমাদের একটা সমস্যা হচ্ছে, আমরা শুনেই ভয় পাই, জেনে ভয় পাওয়ার চেষ্টা করি। শুনে ভয় পাবেন না, আগে জানবেন তো 4 লাখ করতে গেলে চাকরি করা লাগবে। আমি বলেন তো
স্যার বলে বললেই হবে, ও এত সোজা, ঠিক কিনা? পানি খাওয়া সোজা না কঠিন? খেতে যাবে, রাইট। পানি খাওয়া সোজা না কঠিন? সোজা যদি জানেন, আর যদি না জানেন তাহলে পানি খাওয়া কঠিন এবং ভয় খাবেন। তৌকির এবং বিপাশার গল্পটা আমি প্রায় বলি, এটা বলে শেষ করে দেই। নাটকে তৌকির আর বিপাশা হিরো হিরোইন, নায়ক নায়িকা। তৌকির হলো অন্ধ, নাকি খুব গুরুত্ব হচ্ছে? আচ্ছা, তৌকির হলো অন্ধ আর বিপাশা হায়াত তাকে এক গ্লাস দুধ খেতে দিচ্ছে। তো কথাটা সহজ করে বললেই কিন্তু সহজ হতো, কিন্তু কথাটা একটু কেমন জানি ছিল। তো তৌকির বলতেছে এটা কি? বললো দুধ। বললো কেমন? বিপাশা বলতেছে সাদা। দুধ তো সাদা নাকি? এবার তৌকির বলছে কেমন সাদা? বলছে ধবধবে সাদা। তৌকির আবার বললো কেমন ধবধবে সাদা? বললো বকের মতো সাদা। কিসের মতো সাদা? কারণ অন্ধ মানুষ, সে এবার নাড়ে দেখতেছে কেমন, এবার নাড়ে দেখে এলো, ও বাবা এটা আমি খাবো না, আর এটা খাইলে গলায় আসলে কি খালি আটকে যাবে? তাকে বুঝাইতে সক্ষম হয় নাই। তাকে যদি শুরুতে বলতো এটা পানির মতো, ঠিক আমাদের অর্জন আসে না, আমরা সহজ করে কথাটা বলতে পারি না, সহজ করে বুঝাতে পারি না। কারণ একজন যখন কিছু জানে না তার কাছে অর্জন, আর আপনি যখন জানেন তাহলে আপনার কাছে কিন্তু সব স্বচ্ছ, রাইট? তাহলে আপনাকে জানতে হবে, তারপরে বোঝাতে হবে, তাইলে আপনার 4 লাখ টাকা অর্জন করা সম্ভব হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার 12 তারিখের ট্রেনিং বিষয়টা। 12 তারিখ, সরি এটা দেখা 12 তারিখ যারা অনেক ভালো করতে চান, আমাদের সাথে থাকতে চান, আগামী ডিসেম্বরের মধ্যে 5 থেকে 7 লাখ টাকা ইনকাম করতে চান, 2টা জায়গা কক্সবাজার এবং বিদেশ অর্জন করতে চান, তাদের জন্য ট্রেনিংটা আগামী 12 তারিখ সকাল জাস্ট 10টায় শুরু হবে। 9:30টায় টাইম দেওয়া শুরু থাকবে। 10টা 1 মিনিটে প্রোগ্রামটা শুরু হবে। আমরা কিন্তু গেট লক করে দিই। ট্রেনিংটা করাবে সুভাষিস নামে একজন হিন্দু ভদ্রলোক স্যার আছে আমাদের, সারা বাংলাদেশে ট্রেনিং করেন। এই সুভাষিস স্যার ট্রেনিংটা করাবেন, ওনার সাথে হয়তো আরো একজন সিনিয়র কেউ থাকবেন। তো আমি আগামী 12 তারিখ ট্রেনিং করার আহ্বান জানিয়ে, এবং যারা অলরেডি আমাদের অ্যাপে তারাই শুরু থাকতে পারবেন। যদি আপনি এখন পর্যন্ত জয়েন কমপ্লিট না করেন তাহলে 12 তারিখের আগে জয়েন কমপ্লিট করে 12 তারিখ সকালে 10টা আপনি আমাদের ট্রেনিং প্রোগ্রামে থাকবেন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার প্রোগ্রাম শেষ করছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমার সাথে বসতে পারেন, সিনিয়রদের সাথে কথা বলতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।